হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি আইডিসি অর্থাৎ সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সোশ্যোলজি মাইনর সাবজেক্টের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সাজেশান নিয়ে। তোমাদের পেপার নাম হচ্ছে ভারতের গ্রামীণ ও নগর সমাজ বোঝা। তোমাদের এখানে 4টি মডিউল আছে। এই 4টি মডিউল থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন এবং তোমাদের 10 মার্কের প্রশ্ন পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের মডিউল 1 থেকে গ্রামীণ সমাজ অর্থনীতি, এখান থেকে কি কি পড়বে। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো, অথবা একটি গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কি। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমাদের যেগুলো বেশি স্টার মার্ক দিয়ে রেখেছি আমি, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো আগে পড়বে। ঠিক আছে, গ্রামীণ ও নগর সমাজের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে 4টে অথবা আছে। জাতি ও বর্ণের মধ্যে পার্থক্য কী। তোমাদের পরীক্ষায় কিন্তু জাতি অর্থাৎ জাতি হোক বা শ্রেণী, তোমরা যখন দেখবে এখানে জাতি আছে, এখানে বর্ণ আছে, তো এই বর্ণের জায়গায় কিন্তু শ্রেণীও থাকতে পারে। তোমরা কিন্তু সেটা আলাদাভাবে বুঝবে না, তোমরা বুঝবে শ্রেণীটাই হচ্ছে এখানে বর্ণ। তাহলে জাতি এবং বর্ণের মধ্যে পার্থক্য, বর্ণ এবং জাতির মধ্যে পার্থক্য। তারপরে জাতি ধারণাটি ব্যাখ্যা করো এবং গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে এর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই প্রশ্নটা এটা হচ্ছে মূল, এটার অ্যান্সার কিন্তু সবগুলো একই হবে। তারপরে প্রশ্ন, যজমানি প্রথা কী। যজমানি প্রথার উৎপত্তি, বৈশিষ্ট্য এবং কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো, অথবা যজমানি প্রথার ধারণাটি ব্যাখ্যা করো। তুমি কি মনে করো এটি একটি শোষণমূলক ব্যবস্থা? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের গ্রামীণ অর্থনীতিতে যজমানি ব্যবস্থা কী ভূমিকা পালন করেছে আলোচনা করো। নেক্সট, বর্তমান ভারতীয় গ্রামীণ সমাজে যজমানি প্রথার প্রাসঙ্গিকতা এবং পরিবর্তনগুলি বিশ্লেষণ করো। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো বলে যাচ্ছি। এখানে গ্রামীণ সমাজে শ্রেণী কাঠামোর প্রকৃতি নির্ধারকগুলি আলোচনা করো। গ্রামীণ ভারতের শ্রেণী কাঠামোর ওপর একটি প্রবন্ধ লেখো। এটা ইম্পর্টেন্ট, 7 নম্বরটা। তারপরে 4 নম্বর, 5 নম্বরটা হচ্ছে এখানে তোমরা জাজমানিটা পেয়ে যাচ্ছ, জাজমানি প্রথা। হ্যাঁ, তারপরে তোমরা পড়বে 8 দাগের প্রশ্ন, ভারতীয় গ্রামীণ সমাজে বিশ্বায়নের ফলে কৃষিক্ষেত্রে যে পরিবর্তনগুলি এসেছে তা আলোচনা করো, অথবা ভারতের গ্রামীণ সমাজে বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে একটি টিকা লেখো। তোমরা এটা টিকার জন্য তোমরা প্র্যাকটিস করবে 5 মার্কের জন্য। তারপর দেখো এখানে 4 নম্বর বা 5 নম্বর, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি এসসিকিউ টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ যদিও কোশ্চেন প্যাটার্নে সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল না, ফার্স্ট সেমিস্টারে তোমাদের সেখানে তোমাদের 5 মার্ক ছিল এবং তোমাদের 10 মার্ক ছিল। আমি এখানে দিয়েছি যদি 5 মার্ক আকারে ওইগুলো আসে পার্ট পার করে, তাহলে তোমরা লিখতে পারবে। গ্রামীণ পরিবার বা যৌথ পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে গ্রামীণ সমাজে প্রভাবশালী জাতিগত গোষ্ঠী ডমিন্যান্ট কাস্ট কি এর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ 10 মার্কেরগুলো করলেই তোমরা 4 এবং 5গুলো পেরে যাবে, এটা আমি বলছি না, তোমরা শুধুমাত্র 10 নম্বর প্রশ্নগুলো ভালো করে দেখো। এবার মডিউল 2, নগর সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এখানে অথবা আছে, এটাও তোমরা দেখো। 3টে, এই 2টো অথবা আছে এখানে। নগরায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো? ভারতীয় সমাজে নগরায়নের প্রধান কারণগুলি বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আরও স্টার দিচ্ছি আমি এখানে। তারপরে এখানে আরেকটা অথবা আছে, দেখো, ভারতের তীর্থ শহরগুলির উপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতের উপনিবেশিক নগর কেন্দ্রগুলির বৈশিষ্ট্যের উপর একটি টিকা লেখো, অথবা উপনিবেশিক ভারতের নগর ও শহর কেন্দ্রগুলির উপর একটি টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, মহানগর বলতে কী বোঝো? একটি মহানগরের উদাহরণ দাও। এখানে ইংলিশ ভার্সানটাও দিয়ে রেখেছি। একটি নগর এবং শহরের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতে বিভিন্ন ধরনের শহর আলোচনা করো। এবার এখানে 4 মার্কের বা 5 মার্ক আকারে তোমরা দেখে নাও প্রশ্নগুলো। এবার মডিউল 3, তুলনামূলক দিক বা নতুন ধারণা। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, গ্রামীণ সমাজতত্ত্বের ধারণা, উৎপত্তি, বিকাশ ও পরিসর আলোচনা করো। তারপরে এখানে পড়বে তোমরা নগর সমাজতত্ত্বের উৎপত্তি, প্রকৃতি, পরিসর আলোচনা করো। গ্রামীণ নগর সততা, রুরাল আরবান কন্টিনাম ধারণাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। রুরবানাইজেশন ধারণাটি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো এবং এর সামাজিক তাৎপর্য আলোচনা করো। এটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, রুরবানাইজেশনটা ভালো করে পড়বে।
অথবা উপনীকরণ, উপনগরীকরণ, এটা ভালো করে পড়বে। শহরতলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রুরবানাইজেশন, উপনীকরণ। তারপর এখানে 5 মার্কের প্রশ্নগুলো দেখো, এগুলো দেখো তোমরা ভালো করে একটু। তারপরে তোমরা পড়বে মডিউল 4, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 73তম সংবিধান সংশোধনী আইন কি এটি গ্রামীণ শাসনে কি গুরুত্ব বহন করতো আলোচনা করো। ভারতে গ্রামীণ স্থায়ী শাসনের গঠন বা কার্যাবলী আলোচনা করো। এখানকার মধ্যে 73তমটা ভালো করে পড়ো। ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার উপর টিকা লেখো বা বৈশিষ্ট্য লেখো আসতে পারে। তারপরে গ্রামীণ উন্নয়ন কি, এর উদ্দেশ্য বা তাৎপর্য আলোচনা করো। নিম্নলিখিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচিগুলির উপর একটি পর্যালোচনা করো, যেমন MGNREGA, SGSY। তোমাদের এটা ইংলিশ ভার্সানে যে তোমাদের থাকে, অর্থাৎ ইংলিশ ভার্সানের কোশ্চেনটা না এইগুলো, ঠিক আছে। তারপরে সীমান্তবর্তী অঞ্চলের আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এই সোশ্যোলজি মাইনর সাবজেক্টে স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে এই যে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা নিতে পারো। সীমান্তবর্তী অঞ্চলে মানুষের প্রধান সামাজিক বা অর্থনৈতিক সমস্যাগুলি বিশ্লেষণ করো। ভারতের নগর সমাজে বিশ্বায়নের ফলে জীবনযাত্রা সামাজিক সম্পর্কের উপর বিশ্লেষণ করো। ভারতের নগর সমাজের বিশ্বায়নের ফলে অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তনগুলি এসেছে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তো এখানে পঞ্চায়েত রাজের 3টি স্তরের নাম লেখো, পরীক্ষা আসবে। 73তম সংশোধনী সংক্ষেপে আলোচনা করো। স্থানীয় সরকারের মাধ্যমে জনগণের অংশগ্রহণের 2টি উপায় লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই শহরের স্থানীয় শাসন ব্যবস্থার একটি দায়িত্ব উল্লেখ করো। তো এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট সাজেশন।